তুমি বের হতো এখন এই রুম থেকে, নইলে আমি চিৎকার করতে বাধ্য হবে। তুমি চিৎকার করলে আমার কিছু যায় আসে না, কারণ তুমি আমার বিয়ে করা বউ। তাই আমি আমার ইচ্ছায় আপনাকে বিয়ে করিনি। আমার ভাইয়ের জীবন বাঁচাতে গিয়ে আমি বিয়েটা করেছি। বিয়েটা শুধু নাটক। তুই নাটক করিস আর যাই করিস, তুই আমার বিয়ে করা বউ, এটাই সত্যি। ঠিক আছে, আমি নিজেই রুম থেকে বের হয়ে যাচ্ছি। তখন আমার স্বামী দরজা আটকিয়ে দিল। আমি বলেছিলাম, আপনি একটা গুন্ডা মানুষ, আর আপনি আমার বাবার সমতুল্য বয়স্ক লোক, আমাকে বিয়ে করতে আপনার লজ্জা করল না? আর আমার তো বিয়ে এখনো বয়স হয়নি। আমি এই কথা বলতে এসে আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। তারপর বন্ধুরা, আমার এমন অবস্থা হয়েছিল, ঘটনাটি শুনলে তোমাদের মাথা ঠিক থাকবে না। এবার আসল ঘটনাটি বলি। আমার নাম অনিতা। আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম। আমি একজন মেধাবী ছাত্রী ছিলাম। আমার খুব ইচ্ছে ছিল যে বড় হয়ে আমি একজন ডাক্তার হব। তাই আমি দিন রাত একটা করে নিজের পড়াশোনা করতাম। আমার পড়াশোনার সমস্ত খরচ আমার ভাই দিত। আসলে আমার মা মারা যাওয়ার পরে আমার ভাই আমাকে মেয়ের মতো করে ভালোবাসত। তারপরেও আমার ভাইয়া কি করে পাল আমার সঙ্গে এত বড় অন্যায় করতে? আমি তো ভাইয়াকে ভীষণ ভালোবাসতাম। আমি ভাই আর চাইতে বয়সে ছোট হলেও খুব বুদ্ধিমতী ছিলাম। শুধু তাই নয়, ভাই আমার থেকে বয়সে বড় ছিল। কিন্তু ভাই আর চাইতেও আমার মনের জোর খুব বেশি ছিল। আমি খুব সহজে ভেঙে পড়তাম না। তাই ভাইয়া কখনো মন খারাপ করে থাকলে আমি তাকে সাপোর্ট করতাম এবং তার পাশে থেকে তাকে সাহস দিতাম। বাবা আয়েশার মারা যাওয়ার পরে আমি ভাইয়ের কাছে সেরকম কোনো জিনিসের বায়না করতাম না যেটা ভাই আমাকে দিতে পারবে না। আমি কখনো ভাইয়ের কাছে কোনো দামি কিছু চাইতাম না। ভাইয়া আমাকে নিজে থেকে যা জিনিস এনে দিত আমি সেটা পেয়ে খুব খুশি হয়ে যেতাম। আর ভাইয়াও আমাকে অনেক ভালোবাসত। সে বুঝতে পারত আমার কখন কোনো জিনিসটার প্রয়োজন হবে। তাই আমার বলার আগেই ভাইয়া সেই জিনিসটা আমার সামনে এনে হাজির করে দিত। আমার ভাইয়া ছোটখাটো একটা চাকরি করত। আমাদের ভাইবোনের মধ্যে যখন এত ভালোবাসা ছিল, তারপরেও জানি না কেন আমার ভাই আর সবকিছু জেনে শুনে আমার বিয়ে গুন্ডা আর বয়স্ক লোকের সঙ্গে দিয়েছিল। আমার ভাইয়া খুব ভালোভাবে জানত আমি পড়াশোনা করে ডাক্তার হতে চাই। তারপরেও একদিন হঠাৎ করে আমার পড়াশোনা বন্ধ করে দিয়ে আমার বিয়ে গুন্ডা লোকটার সঙ্গে দিয়েছিল। এমন নয় যে ভাইয়া আমাকে ভালোবাসত না, কিন্তু ভাইজা পরে বুঝতে পেরেছিল যে সে নিজের স্বার্থের জন্য আমার বিয়ে ওই লোকটার সঙ্গে অনেক বড় অন্যায় করেছে। আমার ভাইয়া যে কারণে গুন্ডা লোকটির সঙ্গে আমার বিয়ে দিয়েছিল, সেটা হচ্ছে আসলে আমার ভাইয়া আয়েশা নামের একটা মেয়েকে খুবই ভালোবাসত এবং আমি ভাইয়ের ব্যাপারে সব কিছুই জানতাম। আয়েশা আমাদের পাশের গ্রামের মেয়ে ছিল। আয়েশার বাড়িতে কেউ জানত না যে আমার ভাই আয়েশার সঙ্গে তাদের বাড়ির পিছন দিকে লুকিয়ে দেখা করে। কিন্তু একদিন আয়েশার বাবা আমার ভাই ও আয়েশাকে একসঙ্গে দেখে ফেলেছিল এবং সেদিন আমার ভাইয়াকে আয়েশার বাবা ও তার ভাই মতিন অনেক মেরেছিল। কিন্তু তাও আমার ভাইয়া ভয় পায়নি। সেদিন আমার ভাইয়া আয়েশার বাবা ও তার ভাইয়াকে সাহস করে বলেছিল যে সে আয়েশাকে বিয়ে করতে চায়। প্রথমে তো আশার আর ভাইয়াও বাবা এই বিয়েতে রাজি হয়নি। আয়েশা ভাইয়া মতিন এই বিয়েতে আপত্তি জানিয়েছিল। তারপরে মতিন যখন আমার ভাইয়াকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল, তখন আয়েশা, তার বাবা ও তার ভাই আমাকে বলেছিল তারা যদি আমার ভাইয়াকে মেরে ফেলে তাহলে আয়েশা নিজে আত্মহত্যা করবে। আয়েশার আত্মহত্যা করার কথা শুনে তার বাবা ভয় পেয়ে একটা শর্ত রেখে এই বিয়েতে রাজি হয়েছিল। কিন্তু মতিন তখনও এই বিয়েতে রাজি ছিল না। তখন আয়েশার বাবা মতিনকে আমার ব্যাপারে বলেছিল। সেদিন আয়েশার ভাইয়াও বাবা আমার ভাইয়ের সামনে একটা শর্ত রেখেছিল এবং আমার ভাইয়াকে বলেছিল সে যদি আয়েশাকে বিয়ে করতে চায় তাহলে আমার বিয়ে মতিনের সঙ্গে দিতে হবে। প্রথমে আমার ভাই এই সত্যটা মেনে নেয়নি। আমার ভাইয়া মতিনকে বলেছিল, আপনি আমার বোনের থেকে বয়সে অনেক বড়, আর আপনি কিভাবে এই কথাটা ভাবলেন যে আমার অল্প বয়সে বোনের বিয়ে আপনার সঙ্গে দিব? তখন মতিন মিয়া আমার ভাইয়াকে বলেছিল, যদি তুই নিজের বোনের বিয়ে আমার সঙ্গে দিতে না পারিস তাহলে আজকের পর থেকে আর কোনো দিন আমার বোনের সঙ্গে দেখা করবি না, আর যদি ভুল করেও আমার বোনের সঙ্গে দেখা করিস তাহলে তোকে ওখানে জ্যান্ত মাটির ভিতরে পুঁতে দেব। তারপর আশা যখন বুঝতে পেরেছিল আমার ভাই এই বিয়েতে রাজি হবে না, তখন সে আমার ভাইয়ের সামনে আত্মহত্যা করার হুমকি দিয়েছিল। ভাইয়া তখন ভয়ে আয়েশার বয়স্ক ভাইয়া মতিন মিয়ার সঙ্গে আমার বিয়ের জন্য রাজি হয়েছিল, এটা জানা সত্ত্বেও যে আয়েশার ভাই একজন গুন্ডা এবং চরিত্রহীন মানুষ।
আমার ভাইয়া নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য আমার জীবনের বলিদান দিয়েছিলেন সেদিন। আমার ভাইয়া যখন আয়েশার বাড়ি থেকে মার খেয়ে আমাদের বাড়িতে ফিরে এসেছিল, তখন ভাই আর ওই রকম খারাপ অবস্থা দেখে আমি অনেক বেশি ভয় পেয়েছিলাম। এবং ভাইয়াকে যখন জিজ্ঞেস করেছিলাম যে তার এত খারাপ অবস্থা কি করে হলো, তখন ভাইয়া আমাকে সব সত্যি কথা বলেছিল। এবং এটাও বলেছিল আমার বিয়ে আসার আর ভাইয়ের মতি মিয়ার সঙ্গে দেবে। ভাইয়া যখন আমাকে মতিনের সঙ্গে বিয়ের কথা বলেছিল, তখন আমি ভাইয়াকে পরিষ্কারভাবে না বলে দিয়েছিলাম। এবং ভাইয়াকে বলছিলাম, তুমি কিভাবে ভাবতে পারলে যে আমিও ওই বয়স্ক চরিত্রহীন মানুষটার সঙ্গে বিয়ে করব? কারণ ওই মানুষটা আমাদের কলেজের সামনে বসে থাকে এবং প্রত্যেকটা মেয়ের দিকে এক অন্য নজরে চেয়ে থাকে। আমি ওরকম চরিত্রহীন নোংরা মানুষের সঙ্গে বিয়ে করে নিজের জীবনটা নষ্ট করতে চাই না। আর এমনিতেও আমার অনেক স্বপ্ন আছে। আমি নিজের পায়ে দাঁড়িয়ে আমার ও বাবার স্বপ্ন পূরণ করতে চাই। তাই তুমি এটা করতে পারো না। আমি যখন মতিনের সঙ্গে বিয়ে করতে রাজি হয়নি, তখন আমার ভাইয়া বলল, ঠিক আছে, সবাই আমার জন্য কষ্ট পাচ্ছে তো, তবে আমি নিজেকে শেষ করে দেব, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। আমি মরে গেলে তোর বিয়ে মতিন মিয়ার সঙ্গে হবে না, আর আমার মরার পরে আয়েশা কিছুদিন পরে আমাকে ভুলে যাবে, তারপরে সব কিছু ঠিক হয়ে যাবে। এই কথাগুলো বলার পরে আমার ভাই আর রান্নাঘর থেকে কেরোসিন তেলের বোতল নিয়ে আসে। আমার সামনে নিজের শরীরে কেরোসিন তেল ঢালতে শুরু করল। আমি তখন এই দৃশ্য দেখে অনেক বেশি ঘাবড়ে গেলাম। তখন ভাই আমেসের কাঠি বের করে যখন নিজেকে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল, তখন আমি ভাইয়াকে বলছিলাম, ভাইয়া তুমি এরকম করতে পারো না। এই পৃথিবীতে তোমার ছাড়া আমার আর কেউ নেই। তুমি আমার বাবা, তুমি আমার মা, তোমার কিছু হয়ে গেলে আমি একা কিভাবে বেঁচে থাকব? ভাইয়া তুমি যা বলবে আমি তাই করব। মতিনের সঙ্গে আমার বিয়ের পরে যদি তুমি নিজের জীবনে খুশি থাকো, তাহলে আমি নিজের জীবনের ত্যাগ দিতে রাজি আছি। তার কিছুদিন পরে একই মঞ্চে মতিনের সঙ্গে আমার এবং আয়েশার সঙ্গে আমার ভাই আর বিয়ে হয়েছিল। সেদিন মঞ্চ থেকে আমি চেষ্টা করেছিলাম পালিয়ে যাওয়া, কিন্তু মতিন আমাকে হুমকি দিয়ে বলেছিল, তুমি যদি এভাবে মঞ্চ ছেড়ে চলে যাও, তাহলে কিন্তু তোমার ভাইয়াকে চিরকালের মতো আমি বন্দি করে রাখব। তাই ভেবে নাও, তুমি তোমার ভাই আর ভালো চাও না খারাপ চাও। তোমার ভাই আর জীবনটা শেষ করে কি তুমি নিজে ভালোভাবে বেঁচে থাকতে পারবে? তুমি কি তোমার ভাইয়াকে ভালোবাসো না? তুমি যদি তোমার ভাইয়াকে ভালোবেসে থাকো, তাহলে আমাকে ছেড়ে পালাবে না। মতিন মিয়ার হুমকিভরা কথা শুনে সেদিন আমি বাধ্য হয়ে শুধুমাত্র ভাইয়ের কথা মনে করে বিয়ে করেছিলাম। বিয়ে করার পরে ভাই আয়েশাকে নিয়ে বাড়ি চলে গেছিল, আর আমি নিজের শ্বশুর বাড়িতেই ছিলাম। আমার শাশুড়ি তো অনেক আগেই মারা গিয়েছিল। শ্বশুরবাড়িতে আমি শ্বশুরমশাই এবং আমার স্বামী ছিলাম। বিয়ের দিন এমনিতেই আমার মন মেজাজ খুবই খারাপ ছিল। শুধু তাই নয়, আমি ভীষণ ভয়ে ছিলাম, কারণ মতিনের নাম আমাদের পাড়ায় সবাই জানত। মতি মিয়ার সবথেকে নোংরা ও জঘন্য মানুষ ছিলেন। তারপর সেদিন আমি ঘরের মধ্যে বসেছিলাম এবং ভয়ে কাঁদছিলাম। নিজের বাবা মাকে মনে করছিলাম, আর ভাবছিলাম আজ তারা বেঁচে থাকলে আমার সঙ্গে এরকম হতো না। কারণ আমি জানতাম যে মানুষটার সঙ্গে আমার বিয়ে হয়েছে, সেই মানুষ রূপের শয়তান ছিল। কিন্তু সেদিন আমি নিজের চোখে দেখেছিলাম যে গ্রামের লোকেরা তাকে শয়তান কেন বলতো। সেদিন আমার স্বামী ঘরের ভিতরে এসে আমার গয়নাগুলো নিজের হাতে নিল এবং জোর করে স্বর্ণগুলো নিয়ে গেল। সেদিন আমি কেঁদে কেটে তার হাতে পায়ে ধরে বলেছিলাম আমার সঙ্গে যাতে কোনো রকম কিছু না করে, কারণ আমি নিজে থেকে তৈরি ছিলাম না। কিন্তু আমি তার কাছে হেরে গিয়েছিলাম। আরও মতিন মিয়ার বয়স ৫০ বছর হওয়ার পরেও উনি খুব সুন্দর এবং শক্তিশালী হয়েছিলেন। তার শক্তির কাছে আমাকে হার মানতে হয়েছিল। শুধু তাই নয়, ওই শয়তানটাকে দেখে মনে হয়েছিল যে সে শুধু আমাকে যন্ত্রণা দিত সারাক্ষণ। আমি না চাইলেও সে আমার সাথে সারা রাত। আমার আর বয়সটাই কি হয়েছে যে আমি আমার সন্তান স্বামীর সকল চাওয়া পাওয়া পূরণ করতে পারব? সে আমার কাছ থেকে সেদিন সব কিছু কেড়ে নিয়েছিল। আমি তার সাথে পারছিলাম না। আমার প্রতি কোনো দয়ামায়া ছিল না। এমনকি আমার শ্বশুরমশাই সারাদিন আমার অন্যরকমভাবে চেয়ে থাকতেন। উনি নিজের ছেলেকে কিছু বলতেন না। এমনকি বিয়ের পরের দিন সকালবেলা আমি যখন শ্বশুরমশাইকে চা খেতে দিলাম, তখন চাটা হালকা ঠান্ডা হওয়ার জন্য উনি আমার গায়ে চায়ের কাপটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, তুই জানিস না আমি গরম চা খেতে ভালোবাসি, আর তুমি জেনে বুঝেই ঠান্ডা চা আমাকে খেতে দিয়েছিস। এক্ষুনি জাগে আমার জন্য গরম চা নিয়ে আয়।
ঠিক ওই সময় আমার বলে সে তার বাবাকে বলল, আরে বাবা, নিজের মাথা ঠান্ডা রাখো। আমার এটা নতুন বউ, তুমি কি তাকে পুড়িয়ে মারবে নাকি? ওই সময় আমার শ্বশুর জেগে তার ছেলে কেবল পুড়িয়ে মারার কথা আমাকে বলার আগে নিজে মনে করত রাগের বুকে তুই নিজেই পুড়িয়ে মেরে ফেলেছিস। শ্বশুরমশাই মুখ থেকে আমার মনে হলো আকাশটা আমার উপর ভেঙে পড়ল। ভয়ে আমার পুরো শরীর কেঁপে উঠল। তখন আমার স্বামী আমাকে বলল, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে আমার বাবার জন্য গরম চা নিয়ে এসো। আমাকে কোনো কিছু জিজ্ঞেস করার তারা সুযোগই দেয়নি। কিন্তু আমার শ্বশুরের কথা শুনে আমি স্পষ্ট বুঝতে পেরেছিলাম যে মদির নিশ্চয়ই তার আগে স্ত্রীর সঙ্গে এমন কিছু আচরণ করেছে যার জন্য তার আগে স্ত্রী মারা গেছে। আমরা শুনেছিলাম মতিনের স্ত্রী অসুস্থ হয়েছিল তাই মারা গেছে, কিন্তু আমার শ্বশুর যে কথাটা বললেন সেটা শুনে তো বোঝাই যাচ্ছে মতিন মিয়ার আগের স্ত্রী অসুস্থ ছিল না। তাহলে কি সত্যিই তাকে আমার স্বামী মেরে ফেলেছে? এমনিতে আমি বিয়ের পরে খুব ভয়ে ছিলাম, কিন্তু এই কথা শোনার পরে আমার মনের ভয় আরও দ্বিগুণ হয়ে গিয়েছিল। কিন্তু আমার কাছে তো কোনো কিছু করার ছিল না। এদিকে আমি শ্বশুর বাড়িতে থেকে সারাদিন সমস্ত কাজকর্ম করার পরে যখন দেখতাম মতিন মিয়া যখন বাড়িতে নেই, তখন আমি লুকিয়ে নিজের পড়াশোনা করতাম। এদিকে আমার শ্বশুর সারাদিন আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করাতো। এমনকি শ্বশুরমশাই বারান্দায় বসে আমাকে হুকুম দিতেন। বাড়ির কাজকর্ম করায় উনি ইচ্ছে করে বাড়িঘর নোংরা করতেন এবং আমাকে ঘর পরিষ্কার করতে বলতেন। কিছু কিছু মানুষ এমনও থাকে যাদের অন্যকে কষ্ট দিতে খুবই ভালো লাগে। যখন মতিন মিয়া বাড়িতে ছিল না, তখন আমি লুকিয়ে স্টোর রুমে নিজের পড়াশোনা করছিলাম এবং আমি বুঝতে পারিনি মতিন মিয়া কখনো ঘরের ভিতরে এসে আমার পেছন দিকে দাঁড়িয়েছিল এবং আমি ওই সময় মনোযোগ সহকারে নিজের পড়াশোনা করছিলাম। তখনই হঠাৎ করে পেছন দিক থেকে একটা বিকট আওয়াজ করে আমাকে ধরলেন। আমি তো ভয় পেয়ে চমকে উঠেছিলাম। তারপর সে আমার হাত থেকে বইটা কেড়ে নিয়ে ঠাট্টা করে বলল, বিয়ের পরে কিসের পড়াশোনা করছিস? আমি তো লেখাপড়া দেখতে চাই না। তোর কাজ হচ্ছে এখন শুধু আমাকে সময় দেওয়া, আমার সেবা যত্ন করা। এখন তো শুধু একটাই পড়াশোনা, সেটা হচ্ছে আমাকে সব দিক দিয়ে খুশি করা। এই বলে সে আমার হাত থেকে বইটা কেড়ে নেওয়ার পরে বইটাকে ছিঁড়ে খুঁড়ে নষ্ট করে দিল। আমি কেঁদে কেটে হাত জোট করে থেকে গেলাম, কিন্তু কিছু করতে পারলাম না। তারপর সে ওই স্টোর রুমের মধ্যে জোর পরে আমার সাথে, আর আমি কিছু করতে পারিনি। তারা ভেবেছিল বইখাতা ছিঁড়ে করে আমার পড়াশোনা বন্ধ করে দেবে, কিন্তু আমি তাও হার মানেননি। আমি মোবাইলে নিজের সিলেবাস বের করে পড়াশোনা করতাম। তারপর আমার স্বামী যখন বুঝতে পারল যে আমি মোবাইলের মধ্যে পড়াশোনা করি, তখন সে আমার মোবাইলটা ও আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল। মোবাইলটা কেড়ে নেওয়ার পরে আমি ভাইকে ফোন করতে পেতাম না। আমি যখন স্বামীর কাছে মোবাইলটা চাইতাম ভাইয়াকে ফোন করার জন্য, তখন সে বলতো, বিয়ের পরে এখন তোর ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলে কি করবি? যা বলার আছে আমাকে বল, আমি তোর ভাইকে ফোন করে বলে দেব। আর আমার অনুমতি ছাড়া যদি তোর ভাই আমাকে ফোন করিস, তাহলে তোর হাত পা ভেঙে বাড়িতে বসিয়ে রাখবে। ভেবেছিলাম ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলে আমার শ্বশুরবাড়ির লোকেদের ব্যাপারে সব কিছু সত্যি কথা বলে দেব, কিন্তু তারা তো আমাকে ভাইয়ের সঙ্গে ফোনেও কথা বলতে দিত না। এভাবে 1 মাস পার হয়ে যাওয়ার পরে যখন আমার ভাইয়ের সঙ্গে কোনো রকম যোগাযোগ হয়নি, তখন ভাইয়া একবার বাড়িতে এসেছিল আমার সঙ্গে দেখা করতে। কিন্তু ওই সময় আমার অবস্থা ভীষণ খারাপ ছিল, আমি কথা বলতে পারছিলাম না। সেদিন আমি বুঝতে পেরেছিলাম ভাই আমার রুমে এসেছে, কিন্তু আমি ভাইয়ের সঙ্গে কথা বলার মতো অবস্থায় ছিলাম না। ওই সময় আমি নিজের রুমে শুয়েছিলাম। ভাইয়া পিছন দিক থেকে আমাকে শুয়ে থাকতে দেখে ভেবেছিল আমি হয়তো গভীরভাবে ঘুমিয়ে আছি। তারপর সে আমাকে আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে গেছিল। সেদিন আমার সঙ্গে এমন কিছু হয়েছিল যে আমি কথা বলতে পারছিলাম না, আমার মুখটা বন্ধ করে দিয়েছিল। এমনকি আমার হাতে এমন আঘাত করছিল, আমি হাতে কোনো কিছু ধরতে পারতাম না। খাওয়া দাওয়া না করতে পেরে আমি অনেক দুর্বল হয়ে পড়েছিলাম। আসলে সেদিন সন্ধেবেলায় আমি যা দেখেছিলাম তাতে আমার মাথা পুরো ঘুরে উঠেছিল, কারণ আমি রান্নাঘরে রান্না করছিলাম। তারপর সন্ধ্যাবেলায় যখন আমার ঘরের মধ্যে চায়ের কাপটা নিয়ে হঠাৎ করে ঢুকে পড়লাম, তখন যা দেখলাম তাতে মনে হলো আমার দম বন্ধ হয়ে আসছে। কারণ মতিন মিয়া একটা মহিলার সঙ্গে গোপনে কথা বলছিল আর এক অন্যরকম আচরণ করছিল, এবং আমি যখন নিজের চোখে তাকিয়ে সব দেখেছিলাম, তখন সে উঠে এসে ওই মহিলার সামনে আমার গালে একটা থাপ্পড় মেরে বলেছিল,
তোমার সাহস কি করে হলো আমার অনুমতি ছাড়াই ঘরের মধ্যে ঢুকে পড়? তুমি জানো না আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলাম। তুমি কাজটাকে নষ্ট করে দিলে। ওই সময় ওই মহিলা আমার স্বামীকে বলল, মতিন মিয়া, আমি এখন এখান থেকে যাচ্ছি। আপনার বাড়ির ঝামেলায় আমি পড়তে চাই না। এই কথা বলে ওই মহিলাটি আমার ঘর থেকে বেরিয়ে চলে গেল। আমি তখন অনেক রাগে মতিন মিয়াকে বললাম, ছি, তোমার লজ্জা করে না বু থাকতে অন্য কারো সাথে? আমি এই কথা বলতেই মতিন মানে আমার স্বামী আমাকে রুমে নিয়ে গেল আর রুমের দরজাটা লাগিয়ে দিল। আমি বললাম, দিনের বেলা আপনি দরজা লাগাচ্ছেন কেন? সে আমার কোনো কথাই শুনল না। তার মতো সে চালিয়ে যাচ্ছে। সেই দিন আমার এমন অবস্থা হলো আমি আর উঠতে পারছিলাম না। আমি কান্নার আওয়াজ করছিলাম। এমন সময় আমার ভাই এসে হাজির। দরজাটা এক ধাক্কায় ভেঙে আমার এমন অবস্থা আমার ভাইয়া দেখে আমার স্বামীকে কঠিন মারধর করছিল। ভাইয়া যখন আমার স্বামীকে মারছিল তখন দেখলাম আমার স্বামীর অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। আমি তখন ভাই আর পায়ে পড়ে বললাম, ভাইয়া, সে যাই হোক, ও তো আমার স্বামী, ওকে মেরে ফেললে আমি কি নিয়ে বাঁচব? ভাইয়া আমার স্বামীকে বলছিল, দেখছিস আমার বোন তোকে এখনও ভালোবাসে। তারপর মতিন আমার পায়ে পড়ে ক্ষমা চাইল আর বলল, আমাকে ক্ষমা করে দাও। আমি মানুষ চিনতে ভুল করেছি। আমিও তাকে ক্ষমা করে দিলাম এবং নতুন জীবন শুরু করলাম। আমার স্বামী এখন এতটাই ভালো হয়েছে যে সে এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন যাতে পরবর্তী গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা। ধন্যবাদ সবাইকে।